অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষায় তোমার হাতে যদি 20 দিন কিংবা 30 দিন সময় থাকে এবং তোমার যদি টার্গেট থাকে A+ পাওয়া, তাহলে আজকের এই গাইডলাইনটা তুমি ফলো করো। আমরা টোটাল একদম অধ্যায় ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক, দৈনিক রুটিন, দীর্ঘমেয়াদী প্ল্যান থেকে শুরু করে সব কিছু একদম গুলিয়ে খাইয়ে দিব। তোমার ইনশাল্লাহ ভালো ফলাফল তুমি করতে পারবে। এবং আমাদের টার্গেট হচ্ছে A+ মিনস হচ্ছে তোমার টোটাল 100 মার্কের যে পরীক্ষা সেখানে তোমার 80+ পাওয়া। বাট যেহেতু ইনকোর্স আছে 20 মার্কের, ওইটা আলাদা বিষয়। বাট যে 80 মার্কের পরীক্ষাটা হয় ওইখানে মোটামুটি তুমি যেন 60 থেকে 70 মার্ক রাখতে পারো। এখন সেটা কীভাবে পসিবল, গাইডলাইনটা কী হইতে পারে? তোমাদের হাতে সময় কম, অনেকেই দেখা যায় ঠিকভাবে ক্লাস করে না, অনেকে দেখা যায় যে ক্লাস করেছো বা অত অমনোযোগী ছিলা। সব কিছু বাদ দিয়ে এই লাস্ট 20-25টা দিন কাজে লাগাও, ফাটাই দিতে পারো এই 20-25 দিনও। তুমি কিভাবে কি করবা চলো আমি তোমাদের একটা একটা করে ডিসকাশন করি। আমরা এই যে 4টা পয়েন্ট লিখেছি, 4টা পয়েন্ট এমনভাবে আলোচনা করব আমার মনে হয় তোমার কাছে একদম সব কিছু ওপেন হয়ে যাবে। এবং বন্ধু বান্ধব যারা আছো ওদেরকে একটু শেয়ার দিয়ে দাও বা মেনশন করে দাও এইখানে কমেন্টে, যাতে করে ওরাও ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং তোমাকে একটা থ্যাঙ্কস বলে দেয় পার্সোনালি, যেটা ভালো ভিডিও দিচ্ছে। এবং যাদেরকে মেনশন করবো অবশ্যই যে মেনশন করছে তাকে একটা থ্যাঙ্কস দিও। আর আমরা এবার একটু যাই, আমাদের যারা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো এবং এরকম কোন রিলেটেড ভিডিও চাও সেটা কমেন্টে এখনই জানাও। আর কারা কারা নিয়মগুলো ফলো করবা তারাও জানাবা যে ভাইয়া হ্যাঁ আপনার ভিডিও দেখেছি, নিয়মগুলো ফলো করছি। তো চলো, এবং আমি বলি আমি কিন্তু নিজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছি, BBA করেছি, যার কারণে এগুলো আমরা ফলো করতাম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ রেজাল্ট আমরা ভালো পেয়েছি। যত টপার ছিল ওরা এই প্রসেসগুলো ফলো করতো। তো এখানে প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে একটা বই শেষ করে, একটা অধ্যায় শেষ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার টোটাল ওভারঅল প্রায় 6 থেকে 7টা বই সলভ করতে হবে, শেষ করতে হবে। তো 20-25 দিনে সেটা সলভ করার যে প্ল্যানিং সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যানিংয়ে শেয়ার করবো। বাট নর্মালি একটা বই তুমি কীভাবে শেষ করবে, একটা অধ্যায় কীভাবে শেষ করবা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এতদিনে এইচএসসি লেভেলে তোমরা যা পড়েছো এখানে কিন্তু তা মিলবে না। এইচএসসি আর এই যে অনার্স এটা পুরোটা আলাদা একটা প্রসেস, পুরো আলাদা। কারণ ওইখানে প্রশ্ন ছিল সৃজনশীল, এখানে বর্ণনামূলক। তো চলো আমি তোমাদেরকে দেখাই এবং কীভাবে বর্ণনামূলক প্রশ্ন লিখবা তা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও দেওয়া আছে। অলমোস্ট প্রায় 4 লাখ 5 লাখ শিক্ষার্থী ফেসবুকে দেখেছে, ইউটিউবে অনেকে দেখছে, সো দেখে নিও। তো এখানে যদি আমরা কথা বলি, প্রথমে তোমরা খেয়াল করো এখানে রয়েছে একটি বই কীভাবে পড়বা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো একটা বই পড়ার ক্ষেত্রে ফার্স্ট আগে তুমি যেটা করবা সিলেবাসটা ভাগ করে নিবা। দেখো একটা বইয়ের সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, সব অধ্যায় গুরুত্বপূর্ণ না, তাই একটা জায়গা থেকে আগে সিলেবাসটা ভাগ করে না, কোনটা অধ্যায় সিলেবাসে আছে, কোন টপিকগুলো আছে। যদি তোমার কাছে কোনো প্রকার পুরো বই থাকে কিন্তু সিলেবাস না থাকে, তাহলে তুমি সরাসরি সাজেশন অনুসরণ করো। সাজেশন অনুসরণ করে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দাগিয়ে নাও। গুরুত্বপূর্ণ অধ্যায় কি দেখো, একটা বইয়ে 7টা বা 8টা অধ্যায় বা 10টা বা 12টা অধ্যায় আছে, প্রশ্ন আসবে সেখান থেকে হয়তো তোমার 10টা, তুমি লিখতে হবে তোমার 7টা বা 6টা বা 5টা লিখতে হবে ধরে নাও। তো 5টা প্রশ্ন লিখতে হলে তোমার তো ওই যে 10-12টা অধ্যায় পড়া দরকার নেই। 5টা প্রশ্ন লেখার জন্য যতটুকু দরকার সেই অধ্যায়গুলো দাগিয়ে নাও। এগুলো কোথায় পাবা? এগুলো তোমরা বাজারে তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবা, সলিউশনও পাবা, সেগুলো থেকে তোমরা নিতে পারো। সেখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো দেখাবে এবং সাজেশন অনুসরণ করে এই জিনিসগুলো ফলো করতে হবে তোমাকে। এবং একটা অধ্যায় কীভাবে শেষ করবে সেখানে সাজেশনে আর ডিটেলস আলোচনা করব। তার সাথে সাথে তোমরা বইও ফলো করবা। সাজেশনে তুমি তোমার প্রশ্নগুলো পেতে পারো, বইতে একদম পুরোপুরি অ্যান্সার পাবা। আর অনেকে যেটা করো যে এই বই শেষ করার ক্ষেত্রে অনেকে দেখা যায় পুরো সাজেশন নির্ভর একটা পড়াশোনা করো। বাট তুমি যে সকল সাবজেক্ট আছে যেগুলো রিটার্ন টাইপের লেখালেখি পয়েন্ট আকারে উপস্থাপন করতে, সেগুলোতে সাজেশন ফলো করতে পারো। বাট যেগুলো তোমাকে ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেখানে বই ইম্পর্টেন্ট, সেখানে বইকে ফলো করা ট্রাই করো। ভালো প্রকাশনী যদি বই থাকে তোমার কাছে অথবা বন্ধুর কাছে থাকলে ওর কাছ থেকে সহযোগিতা নাও। 2-3টা বই যদি তোমাদের থাকে মিলাই জিলাই পড়ো। তারপরও বই অনুসরণ করবা, বইতে যা থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ। সো তুমি বইও ফলো করো এবং তার সাথে সাজেশনও ফলো করো। এভাবে একটা অধ্যায় ধরে নাও যে একটা সাবজেক্টের 10টা অধ্যায় আছে, তোমার টার্গেট হচ্ছে 7টা অধ্যায় পড়া। এই 7টা অধ্যায় কোন 7টা অধ্যায় হবে সেগুলো দাগাবা এবং ওই 7টা অধ্যায় কোন প্রশ্ন পড়বা এই অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে একটা কথা বলি। এখানে খেয়াল করো একটা অধ্যায় কিভাবে পড়বা, এই অধ্যায় পড়ার ক্ষেত্রে তোমরা খেয়াল করো এখানে সাজেশন অনুসরণ করবা। কিভাবে দেখো কোন কোশ্চেন ইম্পর্টেন্ট এটা সাজেশনে তোমরা পেয়ে যাবা। রাইট নাও তার আমরা সাজেশন প্রোভাইড করছি না, যদি প্রোভাইড করে তাহলে বলে দিতাম। বাট নর্মালি বাজারে বই পাবা, সে বইতে কোন সাজেশন ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো বেশি আসবে, কোন প্রশ্নগুলো আসবে না, এগুলো দেখতে পারবা। তার সাথে এখানে প্রশ্ন যে বিগত সালের বছরের প্রশ্ন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রচুর কোশ্চেন বিগত সাল থেকে রিপিটেড হয়, প্রচুর কোশ্চেন। সো
তোমাদের যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, সো একটু প্যারা হইতে পারে, বাট নর্মালি তাও বিজ্ঞ দর্শনকে একটু ফলো রাখো। ওখান থেকেও কিছু কিছু কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষা পাবে, মিনিমাম 30-40-50%। আমাদের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত সাল থেকে মিনিমাম 70% প্রশ্ন কমন আসতো। মানে আমরা যদি বিগত সাল পড়ে যেতাম আমাদের সবই কমন, আর কোনো কিছু লাগতো না। বাট এখন আসলে অনেক চেঞ্জ আসছে, তাও বিগত সাল দেখে যাবা। তার সঙ্গে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা, ব্যাখ্যা, পার্থক্য তালিকা, এই জিনিসগুলোর চেষ্টা করবে এবং এগুলো নোট করে ট্রাই করবা। সেটা কীরকম ভাবে, যেমন ধরো আমি যদি বলি বিবিএর অনেক স্টুডেন্ট আসো, অথবা তোমার হচ্ছে যে বিএর মানে ব্যাচেলর অফ আর্টস অথবা সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট আসো, তোমরা একটা প্রশ্ন যখন পড়ছো তখন কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। সো তুমি কি করো, ওই প্রশ্নটা লেখো, এই প্রশ্নটা আগে তুমি লেখো, দেন এই পয়েন্টগুলো সুন্দর করে তুমি লিখে ফেলো, পড়ছো সাথে সাথে লিখে ফেলো। তার কারণ যখন তুমি আবার নেক্সট ওই অধ্যায়টা পড়তে যাবা, তখন ওই অধ্যায় পুরোটা বই দিয়ে পড়ার দরকার নেই, শুধু তুমি তোমার নোটটা পড়বা। যেখানে তুমি একটা প্রশ্ন পড়বা সেখানে তোমার পুরো অধ্যায় নোট পড়া হয়ে যাবে। যেখানে তুমি পুরো অধ্যায় পড়বা সেখানে 10 বার নোট পড়া হয়ে যাবে। এই নোট পড়ে যে তোমার যে পয়েন্টগুলো আছে সেগুলো যদি তুমি মুখস্থ করে যাও তাহলেও হবে। আমি একটা ছোট্ট ট্রিক্স এখানে শেয়ার করি। ধরে নাও আমাদের একটা অধ্যায় ছিল, আমি বিবিএতে যেহেতু পড়াশোনা করেছি, আমাদের একটা অধ্যায় ছিল ধরো যে ব্যবসা পরিচিতি। ঠিক আছে, এই যে ব্যবসা পরিচিতিতে ধরো ওই অধ্যায়ে মোটামুটি একটা অধ্যায় মোটামুটি 200-র মতো পয়েন্ট হইতো বা 150 সব মিলাইয়া। তা আমি কি করতাম, আমি 1 থেকে 150 পর্যন্ত মানে প্রশ্ন লিখতাম, তার সাথে সাথে পয়েন্টগুলো লিখতাম, মানে একটা কাগজ এটা নোট করতাম। তা আমি কি করতাম, পরীক্ষার আগের রাতে ওই পয়েন্টগুলো 1 থেকে 150 পর্যন্ত বা 1 থেকে 100 যতগুলো পয়েন্ট আছে আমি বারবার করে পড়তাম। পরে আমি আমার পয়েন্টগুলো পুরো মুখস্থ হয়ে গেছে। এরপর কি করছি, যখন পরীক্ষার প্রশ্ন আসছে তখন তো আমি ধরতে পারছি যে এই প্রশ্নের সাথে এই পয়েন্টগুলো যাবে। যেমন আসছে বাজারজাতকরণ কাকে বলে বা বাজারজাতকরণ কার্যাবলী বলো, তখন কার্যাবলীগুলো কি আমার ওই মাথায় চলে আসছে পয়েন্ট থেকে। সো আমাদের পয়েন্টগুলো মুখস্থ থাকে, তা আমি কি করতে পারবো, আমি সেটা প্রশ্ন অনুযায়ী ব্যবহার করতে পারবো। অনেকে পয়েন্ট মুখস্থই রাখতে পারো না, তারা 10 বার পয়েন্টগুলো এক জায়গায় লেখা 10-15 বার খালি শুধু পয়েন্টগুলোই পড়ো, দেখবা যে তুমি সেটা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারছো এবং ওইটার বিস্তারিত তো খুব সহজে তুমি লিখতে পারবা, যেহেতু এতগুলো পয়েন্ট পড়েছো তার বিস্তারিত তুমি কিছু না কিছু জানো। সো একটু সংজ্ঞা টঙ্গা লিখলো মোটামুটি একটা ভালো নাম্বার পাবা। ওকে, তার সাথে বই না দেখে অধ্যায় মূল পয়েন্টগুলো আমি যেটা একটু বললাম ট্রাই করো অধ্যায় পয়েন্টগুলো দেখার জন্য, এবং পয়েন্টটাকে লিখতে হবে। এবং প্রত্যেকটা অধ্যায় যত প্রকার পার্থক্য আছে, তালিকা আছে, ব্যাখ্যা আছে, এগুলো দেখে যাবা। এগুলো মাস পরীক্ষায় আসবে তোমাদের, ক ক্ষয়ে এগুলো কিন্তু আসবে। সো এইভাবে তোমাদের পরীক্ষাগুলো হবে মোটামুটি কেটে। এবং একটা অধ্যায় এভাবে সলভ করবা। মূল কথা হচ্ছে যে একটা অধ্যায়ের যতগুলো কোশ্চেন আছে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ সেগুলো সাজেশন থেকে দেখে দেন এইভাবে একটা একটা করে সলভ করো এবং ট্রাই করো একটা অধ্যায় যখন ধরবা ওই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে যেন পুরো প্রশ্ন তুমি যদি অ্যান্সার করতে পারো, মিস যেন না যায়। কারণ ওই অধ্যায় একটুকু পড়ছো ওইটুকু পড়ছো না তা না, যদি কম গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাও পড়ার ট্রাই করো যদি তোমাদের সময় থাকে। ওকে, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে দৈনিক রুটিন নিয়ে। দেখো দৈনিক রুটিন এটা আসলে হার্মোনি কোনো কিছু না, তুমি তোমার সুবিধা মতো রুটিন বানাবা। বাট নর্মালি আমি বলবো তোমরা ট্রাই করো 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়াশুনো করো এবং 11টার মধ্যে তুমি ঘুমাতে যাবা। এর মধ্যে তুমি মোটামুটি পড়ার রুটিনটা কিভাবে বানাবা, 8 ঘন্টা রুটিন। খেয়াল করো 6 থেকে 8 ঘন্টা পড়লে এনাফ লাগে না। 6 থেকে 8 ঘন্টা, এখানে তুমি সকালবেলা মিনিমাম তুমি 2 থেকে 3 ঘন্টা পড়ো। সকালবেলা হয়তো 7টা থেকে 10টা পর্যন্ত 3 ঘন্টা পড়ো, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা 3 ঘন্টা পড়ো। তুমি বিকেলবেলা আরো 2 ঘন্টা পড়ার চেষ্টা করো, বিকেলবেলা 2 ঘন্টা, 3-2 কত 5 ঘন্টা, আর রাত্রেবেলা তুমি আরো 3 ঘন্টা পড়ো, টোটাল 8 ঘন্টা হয়ে গেল না। এই 8 ঘন্টা প্রপারলি পড়তে পারলে আর কিছু লাগবে না। এই 8 ঘন্টা টোটালি পড়তে পারলে তোমার আর কিছু লাগবে না। এখানে আরেকটা কথা হচ্ছে যে ভাইয়া, যে আমি যদি কোনো কারণে আরো বেশি পড়তে চাই তাহলে সকালবেলা 4 ঘন্টা পড়ো, কারণ দুপুর পর্যন্ত যেহেতু তোমার এখন ক্লাস করতে হচ্ছে না, দুপুর পর্যন্ত তুমি অনেক সময় পাবে 1টা পর্যন্ত, তো 4-5 ঘন্টা তুমি সকালবেলা অনায়াসে পড়তে পারবা এবং কোনো নির্দিষ্ট বিষয় চাইলে অনেকক্ষণ পড়া যায়, সম্ভব তোমার পক্ষে। তার সাথে বিকেলবেলা একটু ঘুমাও, রাত্রিবেলা তুমি আরো 4 ঘন্টা পড়ো, এবার পড়তে বসো, কষ্ট করে পড়ালেখা করো। অনেকে বলতে পারো বড় হয়ে গেছে এখন পড়ালেখা করা লাগে, বাট লাগে ভাইয়া, অনার্সে পাস করা তো ইজি হবে না। তার সাথে সাথে প্রতিদিন টার্গেট শেষ করো। তুমি একটা টার্গেট করবা, যেমন আজকে আমার টার্গেট হচ্ছে একটা বইয়ের, সাপোজ ধরে নিতে বাংলাদেশের ইতিহাস বইয়ের 3টা অধ্যায় বা 2টা অধ্যায় শেষ করা। তা আজকে সারাদিনে কোনো দৈনিক রুটিন আমার নাই, আমি সকাল থেকে পড়তে বসবো, যখন আমার এই 2টা অধ্যায় শেষ হয়ে যাবে তখন আমি উঠতে পারবো। তো যদি 2টা অধ্যায় আমার সকালবেলা 10টার মধ্যে শেষ হয়ে যায় আমি সারাদিন রিল্যাক্স। যদি 2টা অধ্যায় শেষ করতে আমার রাত্র 12টা লেগে যায় তা আমি ওই রাত্র 12টা পর্যন্ত শেষ করে দেন আমি উঠবো। এই টার্গেটটা তোমাকে করতে হবে নিজেকে নিজে। যেমন আমি একটা বইকে বাংলাদেশের ইতিহাস বা আইসিটি বইকে আমি 5টা বা 4টা পার্টে ভাগ করছি, প্রতিদিন আমি 2টা করে অধ্যায় পড়বো, প্রতিদিন 2টা করে অধ্যায়, তো 4 দিনে 8টা অধ্যায় সলভ নাকি। সো আমার আজকে টার্গেট যে কোনো মূল্যে 2টা অধ্যায় সলভ করতে হবে, শেষ করে যেতে হবে এখানে।
শেষ করে দেন আমি উঠতে পারবো। সেটা যখন শেষ হবে তখন তুমি উঠে এরকম টার্গেট সেট করে দৈনিক রুটিন বানাইতে পারো। তার সাথে সকালে কঠিন বিষয়গুলো পড়ো, বিকেলে রাতের সহজ বিষয়গুলো পড়ো, পড়ার সময় গুরুত্বপূর্ণ তথ্য নোট করো। নোট করার কথা বারবার বলছি কেননা এই নোট সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তোমাকে পরীক্ষার সময়। এই নোটগুলোই জাস্ট ওই সময় একটু বিস্তারিত লিখতে হবে, তাই নোট করো। যত তুমি লিখবা, এই যে আমি লিখছি, আমি যদি এখন লিখি এখানে শোভন, তাই শোভন কথাটা আমি লিখছি কি, আমার চোখ দেখছে, আমার হাত দিয়ে লিখছি আমি। সো আমার এই দুইটা জিনিস কিন্তু খুব সহজে দেখছে যে আমি যদি পরীক্ষার সময় এই শোভন কথাটা লিখতে চাই, আমি এভাবে লিখি এই যে শোভন, তখন আমার কাছে মনে হচ্ছে যে কেমন যেন এখানে একটা স এখানে একটা স, মানে একটু কেমন যেন লাগবে। সেই লেখালেখির অভ্যাসটা করলে তোমার এই ভুলগুলো কম হবে এবং সঠিক বানান থেকে শুরু করে সবকিছু প্রপারলি লিখতে পারবে। আর দীর্ঘমেয়াদী রুটিনটা নিয়ে কথা বলে একদম দেখিয়ে দিই দীর্ঘমেয়াদী রুটিন কেমন হবে। ধরে নাও তোমার হাতে সময় আছে, এখন হাতে যদি 25 দিন ধরে, আমি 25 দিন অথবা 30 দিন হইতে পারে অথবা 20 দিন হইতে পারে। তো তুমি কি করবে, একটা অ্যাগ্রেসিভ রুটিন বানাবা। যেমন ধরো তোমার হাতে সময় আছে, তোমার মিনিমাম কয়টা বিষয় শেষ করতে বলো, মিনিমাম 5 থেকে 6টা, বা ধরো আমরা 6টা করে বিষয় সবারই সলভ করতে হবে, 6 করে সলভ করতে হবে। তোমার যদি সময় কম থাকে, তুমি 3 দিন করে সময় দিলে প্রতিদিন একটা বিষয় তুমি 3 দিনে সলভ করবে। যেমন আইসিটি, অথবা তুমি যদি বাংলাদেশের ইতিহাস 3 দিনে সলভ করবে, মানে প্রতিদিন 4টা করে অধ্যায় পড়ো। 3 দিনে কিন্তু 12টা অধ্যায়, 12টা অধ্যায় কি ইতিহাসে আছে? নাই। সো তুমি 3 দিনে সলভ করলে 18 দিনে কিন্তু তোমার সবগুলো বই সলভ হয়ে যায়। আবার দেখা যায় যদি তুমি 4 দিন দাও, তাহলে তোমার এখানে লাগতেছে কয়দিন? 4 দিন দিলে তোমার এখানে লাগতেছে কয়দিন? সরি, এখানে যদি 3 দেই, এখানে লাগছে 24 দিন লাগতেছে। আর যদি তুমি এখানে 5 দিন করে দাও, তাহলে তোমার এখানে কয়দিন লাগতেছে বলো তো? তোমার এখানে 30 দিন লাগতেছে। সো এইভাবে তোমার সলভ হচ্ছে। তুমি একটা বইয়ে নির্দিষ্ট একটা ডেট দাও। এখন সবগুলো বই কিন্তু 3 দিন লাগবে না, কোনো বই 4 দিন লাগবে, কোনো বই 5 দিন লাগবে, আবার কোনো বই 2 দিনও পারবা তুমি। কেন 2 দিনে পারবে? কারণ সে বইটা ছোট আছে, অধ্যায় কম অথবা সহজ, চাইলে এক টানা 4-5টা অধ্যায় পড়া যায়। তাই আজকে যদি 5টাতে পড়ি, কালকে 5টা অধ্যায়, 10টা অধ্যায় হয়ে গেল। সেইভাবেও তুমি সলভ করতে পারো। যত অ্যাগ্রেসিভ যেগুলো সহজ সেগুলো দ্রুত সলভ করো, যেগুলো কঠিন সেগুলো সময় নিয়ে সলভ করো, বাট এরকম একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং করো। যেমন এরকম আমি করেছি, দেখো আমি প্রথমে এখানে 1, 2, 3, 4 দিন আমি বাংলাদেশি ইতিহাস পড়বো, পরের 4 দিন আমি আইসিটি পড়বো। আমার টার্গেট হচ্ছে এই 4 দিনের মধ্যে আইসিটি সলভ করতে হবে। এখন আমি আইসিটি কীভাবে সলভ করবো? আমি সলভ করবো যে, ধরো না যে আইসিটির যেহেতু টোটাল 8টা অধ্যায় আছে, আমি প্রতিদিন 2টা করে অধ্যায় সলভ করবো। প্রতিদিন আমি যদি 2টা করে অধ্যায় সলভ করি, কি হচ্ছে, আমার মোটামুটি কাজে আইসিটি কমপ্লিট। এভাবে করে করে আমি কমপ্লিট করবো এবং এই টার্গেটগুলো আমি দৈনিক রুটিনের মাধ্যমে ফলো আপ করবো। আর সব কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে দেই যে প্রতিদিন নির্দিষ্ট লক্ষ্য ঠিক করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে শেষ করো, মুখস্থর পাশাপাশি বুঝে পড়ো। কারণ তুমি যদি বুঝে পড়ো, তুমি যে কোনো কোশ্চেন লিখতে পারবা অধ্যায় সম্পর্কে যদি তোমার জ্ঞান থাকে। ওই যে বললাম, কোটেশনগুলো মুখস্থ করো, পয়েন্টগুলো মুখস্থ করো, অধ্যায় সম্পর্কে জ্ঞান আছে, পয়েন্ট তোমার মনে আছে, দুইটা কম্বিনেশন করে যে কোনো কোশ্চেনে আছে তুমি নিয়ে আসতে পারবা। কারণ ওই কম বেশি সবই তো কোটেশনগুলো এক, শুধু প্রকারভেদগুলো একটু আলাদা হয় বা কারণগুলো একটু আলাদা হয়, দুই একটা জিনিস আলাদা, কিন্তু গুরুত্ব, প্রয়োজনীয়তা, ব্যাখ্যা, বৈশিষ্ট্য, তারপর হচ্ছে যে এগুলো গুণবল, এগুলো কিন্তু সবই একই সেম টাইপের টপিকগুলো আসে। আর ম্যাথমেটিক্যাল জায়গাগুলোতে সেখানে আসলে এত ধরনের লজিক খালি না, সেখানে ম্যাথ তো ম্যাথই, ম্যাথ মানে ম্যাথ করতে হবে। ওকে, সেটা তোমার স্ট্যাটিস্টিক্স হতে পারে, সেটা ফিজিক্স হতে পারে, সেটা কেমিস্ট্রি হতে পারে, সেটা হায়ার ম্যাথ হতে পারে, মানে এই টাইপের যা আছে, বিজনেস ম্যাথ হতে পারে, অ্যাকাউন্টিং হতে পারে, যা আছে সেটা ম্যাথ তো ম্যাথের মধ্যে করে অ্যান্সার করতে হবে। আর উত্তর লেখার অনুশীলন ঠিক করো। প্রতিটি প্রশ্নের ভূমিকা এবং উপসংহার লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা আমাদের আগের ভিডিওতে ক্লিয়ার করেছি যে একটা বর্ণনামূলক কোশ্চেন 10 মার্কে কীভাবে লিখবা, টোটাল 3টা পার্টে আমরা ক্লিয়ার করেছি, ওই ভিডিওটা দেখে নিও। পয়েন্ট আকারে লেখার চেষ্টা করো, পরিষ্কার হাতের লেখা বজায় রাখো। পরিষ্কার, সুন্দর না, পরিষ্কার। সুন্দর তো তোমার এক একজনের এক এক রকম হইতে পারে। তো দেখা যায় 3-4 ঘন্টা লেখলে হাতের লেখা সুন্দর থাকে না, বাট স্পষ্ট হইতে হবে। তুমি যে কথাটা লিখছো সে কথাটা তুমি শিক্ষক পড়তে পারে। এখন এমন লেখা লিখছো, গোড়ার ডিম, বাঘের ডিম, আর মানে তোমার বল সব কিছু ডিম লিখে দিতেছো, হবে না। স্পষ্ট যেন হয়, পরিষ্কার যেন হয়। লেখা খারাপ হইতে পারে, হাতের লেখা একটু এদিক ওদিক হইতে পারে, আকার শিকার এদিক ওদিক হইতে পারে, এটা স্বাভাবিক, তোমার না সবারে হয়। তবে স্পষ্ট হইতে হবে, তবে তুমি লাস্টের দিকে নাম্বার পাবা। সময় ধরে লেখা প্র্যাকটিস করো, কারণ যেহেতু তোমার হাতে একটা 30 মিনিটের সময় থাকবে একটা প্রশ্ন লেখার জন্য, সেটা কিভাবে লিখবে সেটা খেয়াল করো এবং 7-8 ঘন্টা ঘুমানো নিশ্চিত করো। এই বেসিক বিষয়গুলো মাথায় রাখবা। আশা করি ক্লিয়ার করতে পারছি, এর থেকে আর বেস্ট ভিডিও হয় না। যতটুকু পারছি খাওয়াই দিচ্ছি। এরপর যদি তোমাদের কোনো পরামর্শ লাগবে কমেন্ট করো তোমরা, এবং ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাইও। আজকের মতো এখানে ভিডিও নিয়েছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।